বাবা যেদিন দ্বিতীয় বিয়ে করলেন তখন আমার বয়স 8-এর আশেপাশে। মা খুব সাধারণ জ্বরে হুট করে মারা গিয়েছিল। আমার দেখাশোনার জন্য যে বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন তা কিন্তু নয়। 8 বছর বয়সে আমি অনেক পরিপাটি ছেলে ছিলাম। বিয়ের সময় ছোট মায়ের বয়স খুব বেশি ছিল না, হয়তো 19 কি 20 হবে। কিন্তু আমাকে অনাদর করেনি, কিন্তু অতি আদরও করেনি। হয়তো আমার বয়সটা কোলে নিয়ে আদর করার মতো ছিল না। বাবার সংসারে খুব একটা ভালো ছিলাম না। আমার মা, ছোট মা যে খুব ভালো ছিল তাও নয়। বাবা কাউকে সম্মান করতে জানেন না, স্বার্থপর মানুষ ছিলেন। আমার দুই মাই নীরবে সংসার করে গেছেন। ছোট মায়ের সংসারে আমার দুটো ভাই বোন আছে, আমার খুব আদরের। আমি আদর পাইনি তো কি হয়েছে? আমার ভাই বোন কেন অনাদরে থাকবে? 5 জনের সংসারে আমরা 3টি বিচ্ছিন্ন দ্বীপে বাস করতাম। বাবার দ্বীপ, ছোট মায়ের দ্বীপ, আমার দ্বীপ। মোমো আর মাহিন ছোট মা আর আমার দ্বীপে ঘুরে বেড়াতো। বাবা যখন মারা যায় তখন আমি অনার্সের পাশাপাশি বাবার ব্যবসায় অনেকটা নিজের আয়ত্তে করে নিয়েছি। শহরে আমাদের একটা মার্কেট ছিল, সেটার ভাড়া ছাড়াও আমাদের নিজস্ব চা পাতার ব্যবসা রয়েছে। বললাম না, বাবা স্বার্থপর মানুষ ছিলেন। তিনি একবারও চিন্তা করেননি তার অবর্তমানে আমি যদি আমার সৎ মা আর ভাই বোনদের বাসা থেকে তাড়িয়ে দেই তবে তাদের কি হবে। বাবার কাছে ছোট মা বাসার কেয়ারটেকারের মতো ছিল, তেমন বেতনবিহীন। আমাদের রান্নাবান্না, মোমো, মাহিনের পড়াশোনা, ঘরবাড়ি দেখা রাখা এসব কাজ ছাড়া আর কোনো ভূমিকা তার ছিল না। রান্নার বাজারও বাবার ইচ্ছে অনুযায়ী হতো। বড় হতে হতে আমার কাছেও ছোট মা কেবল কেয়ারটেকার রূপে আবির্ভূত হলো। আমি যেহেতু আমার ভাই বোন দুটোকে ভালোবাসি, তাই ওদের তাড়িয়ে দেওয়ার কথা আমার মাথাতে আসেনি। তবে ছোট মা সবসময় আতঙ্কিত মুখ নিয়ে চলতো। সবাই কয়েক বছর আগের কথা। বাবার অবর্তমানে আমাদের মোটামুটি ভালোই চলে যাচ্ছে দিন। মাহিন এখন ইন্টার দিবে আর মুমু ঢাকা ভার্সিটিতে অনার্স 3য় বর্ষে। কদিন হলো মুমু তার 3 বান্ধবীকে নিয়ে বাসায় এসেছে। আমাদের বাসাটা ছোট্ট একটা টিলার উপর, মৌলভী বাজার শহরে। যে কেউ প্রাকৃতিক অপার সৌন্দর্য উপভোগ করতে এখানে চলে আসে। সবুজে ঘেরা কোলাহলমুক্ত বাসা আমাদের। সেদিক থেকে মোমোর বান্ধবীরা পুরো বাড়ি যেন মাতিয়ে রেখেছে। মেয়ে মানুষ মানে সারাক্ষণ হইচই মাতামাতি। আমি সকালে বেরিয়ে পড়ি দোকানের উদ্দেশ্যে, দুপুরে আর রাতে একা বসে খাওয়া ছাড়া নিজের রুমে আমার বসবাস। এভাবে অভ্যস্ত আমি। আমার একমাত্র সঙ্গী বই। ছোটবেলা থেকে বইয়ের মাঝে মুখ গুজে রাখতাম বলে তেমন বন্ধু বান্ধবও নেই। আমার একা খেয়ে চলার অভ্যস্ততায় যেন মোমোর বান্ধবীরা পাত্তাই দেয় না। সব মেয়েদের মাঝে যথেষ্ট অস্বস্তি নিয়ে খেতে বসতে হয় প্রতিদিন। ওদের চড়ুই পাখির কিচিরমিচির শব্দে এখন অবশ্য এতটা অস্বস্তি হয় না। মেয়ে বলতে আমি কেবল ছোট মা আর মোমোকে চিনি। আমার জগৎ নারীবিহীন। কলেজ লাইফে কোনো মেয়ের সাথে মিশিনি। মুখচোরা মানুষ আমি। মোমোর বান্ধবীগুলোর সাথে আমি না মিশলেও তারা মিশতে বাধ্য করেছে। তাদের সাবলীল কথাবার্তা আমারও মন্দ লাগছে না। 3 বান্ধবী 3 স্বভাবের। টয়া মাথার চূড়ার একটা খোঁপা করে আজুবা আলখাল্লা পরে সারাক্ষণ ফোনে একে তেকে ধমকাতে থাকে। আমার উপরও জোর জবর চালায়। এটা খাবো, ওটা খাবো, জলদি খেতে আসেন। আমাদের সাথে মুভি দেখেন, সব কিছুতে তার অধিকার জন্য। লামিয়া একেবারে চুপচাপ, শুধু মিষ্টি করে হাসতে জানে। আর কঙ্কা, যে কিনা চোখে পড়ার মতো সুন্দরী, সাথে গুণী মেয়ে, ঘরের কোনো না কাজ করায় ব্যস্ত থাকে। আর আমার বোন মোমো আহ্লাদ করা ছাড়া আর কোনো কিছু পারে কিনা সন্দেহ। আজ রাতে খাবার সময় কঙ্কা খাবার বেড়ে দিচ্ছিল। ছোট মা সবসময় আমার থেকে দূরে থাকেন। আমার প্লেটে মুরগির রান তুলে দিলে আমি হেসে বলি, কঙ্কা, ওটা মাহিনকে দাও, ওর রান খুব প্রিয়। কঙ্কা বলল, মাহিন তো প্রতিদিন খাচ্ছে দেখলাম। মোমো নিজের পাতায় তুলে নেয়। আপনাকে তো কখনো খেতে দেখিনি কেন? হঠাৎ এমন প্রশ্নের কী উত্তর দিব আমি বুঝতে পারছিলাম না। শেষ কবে রান খেয়েছি আমার মনে নেই। আমি শুধু জানি মোমো মাহিনের মুরগির রান খুব প্রিয়। কঙ্কা আবারও প্রশ্ন করলো, আপনার শখ করে কিছু খেতে ইচ্ছা করে না? যা দেই তাই চুপচাপ খেয়ে ওঠেন কেন? এমন অদ্ভুত প্রশ্ন আমার মাথায় কখনো আসেনি। আমার কি সত্যি কোনো কিছু শখ নেই? কেন? শখ পূরণ করার কেউ নেই বলে? কঙ্কা আমার কোনো উত্তর না পেয়ে ছোট মায়ের দিকে তাকায়। কঙ্কার সাথে আমার দৃষ্টি ছোট মায়ের দিকে যায়। দেখি তিনি অপরাধী মুখে কাচুমুচু হয়ে আছেন। কঙ্কা আমার পাতে মুরগি রান দিয়ে বলল, নিজের অধিকার নিজেকে বুঝে নিতে হয়, নইলে সব পেয়ে বসে। হঠাৎ ডাইনিং টেবিলে নীরবতা নামে। কঙ্কা যা বোঝাতে চাইছে এখানে বসা সবাই তা বুঝতে পেরেছে। মোমো মাহিন মাথা নিচু করে খেয়ে ওঠে। সে রাতে আমার ঘুম আসে না। পরিবার আমার মূল্যায়ন কতটুকু মাথায় ঘুরতে থাকে। বর্তমানে এই পরিবারে আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, অথচ আমি যেন পরিবারের সাথে সংযুক্ত নেই, অনাহত মেহমানের মতো। মোমো মাহিনকে আমাকে ভালোবাসে কেবল তাদের সব আবদার পূরণ করি বলে।
আমাকে নিয়ে কি তারা আদৌ কখনো ভাবে? পানি খেতে রুম থেকে বের হয়ে দেখি ছোট মায়ের রুমে মোমো, টায়া আর লামিয়ে বসে আড্ডা দিচ্ছে। টয়া যথারীতি মোবাইলে কাকে যেন আগামীকাল কী করণীয় মুখস্থ করাচ্ছে। মোমো ছোট মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে আর লামিয়া ছোট মায়ের চুলে বিনুনি করে দিচ্ছে। কঙ্কাকে কোথাও দেখলাম না। ছোট মায়ের প্রতি কঙ্কার রুষ্টটা আজ স্পষ্ট ছিল। ভোরে ঘুম ভাঙলে প্রতিদিনের মতো বাগানে হাঁটতে বেরোই। লামিয়াকে দেখি মোবাইলে কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে মিষ্টি হেসে এগিয়ে আসে। কি লামিয়া, আমাকে দেখে লাইন কেটে দিলে কেন? তুমি তোমার মতো কথা বলো। না না ভাইয়া, এমনি কথা শেষ তাই। কঙ্কা এগিয়ে এসে বলে, মঈন ভাই, নাস্তায় কী খাবেন? প্রতিদিন যা খাই তাই খাবো? না না, আমি আপনার জন্য আজ স্পেশাল কিছু বানাবো। আপনি হালুয়া খান? তা খাই। কিসের হালুয়া খাবেন? যে কোনো একটা করলে হবে। আহা, আপনার স্বাদ আহ্লাদহীন জীবন দেখে খুব কষ্ট লাগে। আপনার জীবনে স্পেশাল কেউ চাই, যে শুধু আপনার খেয়াল রাখবে, বুঝলেন? নাস্তার টেবিলে বসে দেখি টয়া ছোটো মাকে আমাদের সাথে জোর করে বসিয়েছেন। ছোটো মা অসুস্থ বোধ করছেন। কঙ্কা বলল, আন্টির যখন অভ্যাস নেই কেন জোর করছিস? টয়া বলল, অভ্যাস হতে সময় লাগে না। পরিবারের কীর্তি কেন আলাদা খাবে? তোদের বাসায় কি এই রীতি? কঙ্কা গরম চোখে টয়ার দিকে তাকায়, আমার দিকে ফিরে বলে, ভাইয়া কেমন হয়েছে হালুয়া? বেশ মজা। আর একটু দেই? দাও। আপনার এত প্রিয় অথচ মোমো জানেই না। আন্টিকে জিজ্ঞাসা করলাম, তিনিও দেখে জানে না। কিন্তু মাহিন কি প্রিয় সেটা ঠিকই জানে। আমার চোখ সাথে সাথে ছোটো মায়ের দিকে গেল। দেখলাম ছোটো মায়ের মুখ লাল হয়ে আছে। মোমো বিব্রত বোধ করছেন। মোমোকে জিজ্ঞাসা করলাম, মাহিন কোথায় রে? ভাইয়া ও আগেই খেয়ে বেরিয়েছে এত সকালে। কঙ্কা কথার মাঝে বলল, আগামীকাল বুটের হালুয়া করে খাওয়াবো। তাই বললো, ভেরি গুড, ওয়েল ডান কঙ্কা, এভাবে আগুন জ্বালিয়ে যা। ভাইয়া চলে গেলে আমি আপনার সাথে শহরে ঘুরতে বেরোবো। আমার তো আর আগুন জ্বালানোর গুণ নেই কঙ্কার মতো। কঙ্কা ফোঁস করে উঠল, আগুন জ্বালানো মানে কি বোঝাচ্ছিস? মানে চুলোয় কাজ তুই ভালো পারিস, আমরা তো আনারি, ভাগ্যের চুলোর ধারে কাছে যাই না। না হলে এমন সুন্দর ছিমছাম বাড়িটায় আগুন লেগে যেত। কঙ্কা গজগজ করে বলল, তুই পারিসটা কি? পশু পাখি নিয়ে কি সংগঠন খুলছিস? কাজের কাজ তো কিছুই না, সারাদিন শুধু একে ওকে দৌড়ে ওপর রাখিস। টয়া চেয়ার ছেড়ে উঠে ব্যাগ গোছাতে গোছাতে বলে, ওটাকে ম্যানেজমেন্ট বলে ডিয়ার। আমি যাদের চালাই তারা বিনে পয়সায় শুধুমাত্র ভালোবেসে কাজ করে। কঙ্কা বাঁকা হেসে বলল, কুত্তা বিলাইয়ের প্রতি ভালোবাসা? হ্যাঁ। কঙ্কার দিকে ঝুঁকে টায়া বলে, ভালোবাসতে জানি কঙ্কা, সেটা মানুষ হোক আর পশু। অনেকে আছে ভালোবাসার নাম করে মগজে সূক্ষ্মভাবে বিষ ঢালতে ওস্তাদ হয়। টয়া হনহন করে বেরিয়ে গেল। যেতে যেতে বলে গেল, আমি বাইরে অপেক্ষা করছি মাহিন ভাই। কঙ্কা ফোঁস করে চেয়ার সরিয়ে রুমে ঢুকে গেল। আমি আক্কেল গুরুম হয়ে ডাইনিংয়ে বসে পুরো যুদ্ধটা দেখলাম। এছাড়া আমার বা কী করার ছিল? এসব মেলি ঝগড়া দেখে আমি অভ্যস্ত নেই। দু একটা বন্ধুর কাছে তাদের প্রেমের বা সাংসারিক ঝগড়া শুনেছি, তবে তা খুবই কিঞ্চিত। আমার প্রতি অনাগ্রহের কারণে ওরা আমাকে বলতেও চায় না। ছোটো মা উঠেই গেলেন কঙ্কাকে সামলাতে। মোমো মনে হলো বেশ অনিচ্ছায় উঠে গেল মায়ের পিছি পিছি। লামিয়া হেসে বলল, অবাক হবেন না ভাইয়া, রুমে সবসময় কঙ্কা আর টায়ার ঝগড়াই চলে। আমরা দেখে অভ্যস্ত, তোমাদের সমস্যা হয় না? হলে থাকার এটা একটা মজা। এখানে মানিয়ে নেওয়া, মেনে চলা, প্রতিবাদ করা, সমঝোতা করা সব শেখা হয়ে যায়। লামিয়া তার চিরচারিত মিষ্টি হাসি দেয়। লামিয়া মেয়েটা চুপচাপ হলে বেশ বুদ্ধিমতী, সব কিছু পজিটিভ ব্যাখ্যা দাঁড় করায়। মেইন দরজায় দাঁড়িয়ে টয়া বলে, মঈন ভাই, আপনি কি আমাকে ভয় পান? না তো, কেন? তাহলে এতক্ষণ হয়ে গেল আসছেন না কেন? আমি ঝটপট দাঁড়িয়ে বলি। আমার বাইকের পেছনে বসেছে টায়া, জিন্স ফতুয়া পরে দুপা ছড়িয়ে বসেছে। একটু অস্বস্তি হচ্ছে আমার। ছোট্ট শহর, সবাই মোটামুটি চেনে আমাকে। কী নাকি ভাববে? তাছাড়া এমন পোশাকের মেয়ে আমার পেছনে বসা দেখে ভিমড়ি খাবে সবাই। টয়া মোবাইলে যথারীতি দাঁত কিরমির করে কাকে কী যেন বলছে। কল রেখে আমাকে বলল, ভাইয়া, আপনি প্রেম ভালোবাসা সাপোর্ট করেন? কি? বাইক শোষ বাতাসে টায়ার কথা স্পষ্ট শুনতে পাই না। টায়া গলা উঁচি বলে, আপনি প্রেম ভালোবাসা সাপোর্ট করেন? আমার সাপোর্ট করা না করা কী যায় আসে? তুমি কেন জানতে চেতো? না মানে, আমার বন্ধু তার গার্লফ্রেন্ডকে খুশি করতে গিয়ে আমার কাজ করেনি, এখন সরি সরি বলছে শালা। আমি মনে মনে হাসি। আপনি হাসতেছেন কেন? কই না তো। আমি মিররে আপনাকে দেখছি। আমি গম্ভীর হওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরে আমার হাসি পাচ্ছে। ভাইয়া, আপনি ভাবছেন আমার মতো টমবয় মার্কা মেয়ে প্রেম ভালোবাসা কী বুঝবে, তাই না? মানে প্রেমের তেমন সুবিধা করতে পারিনি, তবে আমি প্রেম বিড়িত নই মোটে। তার কথার ধরনে আমি আর হাসি থামিয়ে রাখতে পারলাম না। জোরে হেসে বলি, সুবিধা করতে পারোনি মানে? তাই ভুরু কুচকে মিররে আমার দিকে বিরক্ত চোখে তাকায়। বলে, ছেলেটা ভালোই ছিল, চুপচাপ মিশুকে। আমি তাই একটু পাত্তা দিলাম। কিন্তু বেটা আমার বয়ফ্রেন্ড কম বাপ বেশি হওয়ার চেষ্টা করলো।
এভাবে কথা বলো কেন? এভাবে পোশাক পরো কেন? এদের সাথে মিশো কেন? আরে বাপ রে বাপ! আমিও বলে দিছি, চান্দু, তোমার পথে তুমি চলো, আমার পথে আমারে ছাড়ো, আলবিদা। আমি হো হো করে হেসে উঠি। টয়া মিররে আমাকে সরু চোখে দেখে বলে, মাইন ভাই, আপনার হাসিটা কিন্তু চমৎকার। সবসময় এমন হাসি খুশি থাকতে পারেন না? আর মনে হয় আমি ভাবি শেষ কবে এমন হেসেছি। মাইন ভাই, যাই ভাবেন না কেন, আমি কিন্তু মোটেও ঝগড়াটে মেয়ে নেই। আমার কিন্তু তোমাকে ঝগড়াটে মেয়ে মনে হয়নি। তুমি ভালো কে ভালো, মন্দ মন্দকে বলতে জানো। তোমার মধ্যে লোক চালানোর ক্ষমতা আছে। আমাদের মোমোটা তোমার মতো হলে ভালো হতো। হ্যাঁ, মোমো একটা আহ্লাদি, কিন্তু ভালো মেয়ে, একেবারে সহজ সরল, কিন্তু চিন্তা নেই, হাসনাথ ভাই ওকে সামলে নেবে বলে টায়ার জিপ কাটে। আমি মিররের দিকে তাকাতে সে পিছনে সরে যায়। বাইকের পাশে সাইড করে টায়ার দিকে ঘুরে তাকাতে সে বলে, তেমন সিরিয়াস কিছু না ভাইয়া, আপনি টেনশন নেবেন না, চলেন আমার দোকানে। এখানে তাই থেমেছি। মোমোর ব্যাপারটা আমি জানি। হাসনাতের পরিবার খবর নিয়েছে, ভালো পরিবার। টায়া অবাক চোখে চেয়ে থাকে কিছুক্ষণ, বলে, আপনাকে যেমন ভেবেছিলাম আপনি তো তার চেয়েও ভালো মানুষ দেখছি। তাই এত অল্প কারণে আমি ভালো মানুষ, আপনি চুপচাপ থাকেন, হয়তো সহজে মিশতে পারেন না, কিন্তু সঙ্গ পছন্দ করেন। নাইলে আমাদের মতো আতপাকল মেয়ের সাথে বসে প্রতিদিন খেতেন না। আপনি যতটা গম্ভীর তার চেয়ে মনের দিক থেকে অনেক বেশি একা। নিজের যে দেওয়াল তৈরি করছেন, তবে আপনি সংকীর্ণ মনের নন। আমার পোশাক বা আমার চালবেলায় আপনি এখন কিছুই বলেননি। আমার সম্পর্কে এত কিছু অ্যানালাইসিস করে ফেলেছো। ভুল বলেছি কি? না, আমি আসলে একা বড় হয়েছি, তবে তেমন মেশা হয়নি কারোর সাথে, কিংবা মন মতো বন্ধু বানিয়ে। তবে তোমরা অনেক মিশুকে, তোমাদের সাথে মিশতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। হয়তো তোমরা মোর বন্ধু বলে, আর তোমার পোশাক সেটা একান্ত তোমার ব্যাপার, আমি কেন কিছু বলবো। তবে আমি মোমোর ব্যাপারটা যে জানি, তা মোমো বা ছোটো মা যেন না জানে, ঠিক আছে? কেন? ওরা জানলে আপনার গম্ভীর্যতা বজায় থাকবে না বলে? আমি মোমোর বড় ভাই, মোমো আমার সামনে লজ্জা পাবে। ঠিক আছে, বলবো না। তবে এখানে আপনি ভালো বড় ভাইয়ের দায়িত্ব নীরবে ঠিক পালন করছেন, কিন্তু বড় ভাইগিরি, আই মিন, কোনো হম্বিতম্বি নেই আপনার। আমি মৃদু হেসে বললাম, আধ ঘন্টার মতো একটা কাজ আছে আমার, তুমি চাইলে অপেক্ষা করতে পারো, কিংবা কোনো শপিং মলে ঘুরে আসতে পারো। টায়া বললো, আমি শপিং মলে যাই তাহলে। কাজ সেরে আমার মনে পড়লো টায়ার নাম্বার তো আমার কাছে নেই। টায়াকে খুঁজে পাবো কোথায়? শপিং মলে ঢুকে এদিক সেদিক তাকাতে টায়াকে পেয়ে যাই। ভাইয়া, কিছু টাকা ধার দেওয়া যাবে? আমার 300 টাকার ঘাটতি পড়ছে, কী কিনবে? একটা ফতুয়া, বেশ সুন্দর। আচ্ছা চলো। ভাইয়া, টাকা কিন্তু ধার দেবেন, নইলে নেবো না। আচ্ছা ঠিক আছে। আমি দোকানযুক্ত কর্মচারী দাঁত বের করে হাসলো। মঈন ভাই, আপু আপনার সাথে আসছে? হুম। ওর ফতুয়াটা প্যাক করে দাও, সাথে আরও ফতুয়া দেখো। আরে কেন ভাইয়া, তোমাদের সবাইকে গিফট করবো। আমি তো বললাম ধার নেব টাকা। হ্যাঁ, 300 টাকা দিয়ে দাও, এখন যা দিব সেটাই গিফট। ঠিক আছে, কিন্তু লামি আর কঙ্কা তো ফতুয়া পড়ে না। তাহলে কামিজ দেই। ভাইয়া শাড়ি দেন, সবাই পছন্দ করবে। তুমি পছন্দ করবে? আমি সবই পরি। আমাকে লুঙ্গি দিলেও দেখবেন নিজের শেষ স্টাইলে আমি ঠিকঠাক করে নেব। 4টা মণিপুরি শাড়ি কিনলাম ভিন্ন রঙের। তাই ওদের পছন্দ মাফিক বাছাই করলো। ছোটো মায়ের জন্য একটা শাড়ি নিলাম। কর্মচারী সব প্যাকেট করে আমার দোকানে পাঠিয়ে দিতে বলে টায়াকে জিজ্ঞাসা করলাম, দূরে ঘুরতে যাবে? অবশ্যই যাব। ঘুরতে তো এসেছি এ শহরে। টায়াকে নিয়ে প্রথমে যে অস্বস্তি হচ্ছিল, এখন আর তা হচ্ছে না, বরং টায়ার সঙ্গে ভালোই লাগছে। ভাইয়া, এখন কোথায় যাচ্ছি? একটা সুন্দর জায়গা আছে, শহরের চারদিকে চা বাগান, চারিদিকে নীরবতা, শুধু অজস্র পাখির কিচিমিচির, শুধু পশু পাখি প্রেম। তোমার ভালো লাগবে। বাইক চলতে চলতে টায়া আফসোস করে লামিয়াকে সাথে না আনায়। লামিয়া তোমার বেশ পছন্দ, তাই না? হ্যাঁ, মোমোকেও পছন্দ করি। মোমোর সরলতা সবাই পছন্দ করে, আর লামিয়া হচ্ছে বুদ্ধিমতী মেয়ে, সবাইকে বোঝে। আপনার কখনো মন খারাপ হলে লামিয়াকে কল করবেন, দেখবেন কীভাবে মেয়েটা আপনার মন ভালো করে দেবে। কিন্তু ঝামেলা হলো, ফাজিলটা প্রেম করছে আমাদের না জেনে, লুকিয়ে লুকিয়ে। সবাই ঘুমিয়ে থাকলে খুব ভোরে উঠে মোবাইলে কথা বলে। কোনো দূর সম্পর্কে আত্মীয়, ছেলেটা কানাডা থাকে। হ্যাঁ, আমি ওকে ভোরে কথা বলতে দেখেছি, তাই না? ওর প্রেম থাকলে বলতাম আপনি ওকে বিয়ে করুন, মহা সুখী হবেন। কী যে বলো তুমি! জি হ্যাঁ, আমি যাহা বলি 100 ভাগ সত্যি। আচ্ছা, কঙ্কার ব্যাপারে কিছু জানতে চান না? বিশেষ করে জানার আগ্রহ নেই? আহা, বেচারি কত সেবা করছে আপনার, কষ্ট করে আজ হালুয়া রেঁধে খাওয়ালো। মিনিমাম আগ্রহ না দেখালে তার প্রতি অবিচার হবে। আমি মিরর দিকে তাকিয়ে টয়া মুখ টিপে হাসছে, চোখে চোখ পেতে জিভ কেটে পিছিয়ে গেল। জিজ্ঞাসা না করলে আমি নিজ দায়িত্বে বলি, কঙ্কা হচ্ছে রূপে গুণে অনন্যা, মেধাবী, সুশৃঙ্খল জীবনে মোড়ানো মূল্যবান কোহিনূর। আমার মতো চলাই বেলায় বেখেয়ালি মেয়ের প্রতি তার ভীষণ অ্যালার্জি। তাহলে বন্ধু হলে কিভাবে? ও আসলে আমাদের রুমমেট, বন্ধু নয়। ওর বন্ধু হওয়ার মতো যোগ্যতা আমাদের মতো অতি সাধারণ মেয়ের নেই। টয়া হাসতে থাকে। আমি কোনো কথা না বলে সামনে থেকে, মহিন ভাই, কঙ্কা কিন্তু কারোর সাথে প্রেম করে না। এসব ফালতু জিনিসে সে সময় নষ্ট করে না। সে নিরীহ ভদ্র চাচাছোলা পরিবারের ছেলে খুঁজছে বিয়ের জন্য, আপনার মতো ছেলে।
আমি মিররে তাকাতে টায়া যথারীতি জিভ কেটে সরে যায়। আমি না শোনার ভান করি। কিছুক্ষণ বাদে টয়া বলে, ভাই একটা কথা বলি বল। আমাদের বাগানটা অনেক সুন্দর, সেখানে চকচক করে আর্টিফিশিয়াল কিছু রাখলে বাগানের সৌন্দর্য হবে, পুরো বাগান তার সজীবতা হারাবে। আচ্ছা, আপনি বিয়ে করছেন না কেন? বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, স্পেশাল কোনো রাজকুমারী প্রতীক্ষায়? না, ওরকম কিছু না। শুনুন, আপনি যদি ভাবেন আন্টি আপনার বিয়ের ব্যবস্থা করবে, তবে ভুল ভাববেন। তিনি আপনাকে ভয় পায়, তবে আপনি যাকে বিয়ে করতে চাইবেন তিনি তাই মেনে নেবেন। এমন স্বাধীনতা কোথায় পাবেন মঈন ভাই? তাই আর দেরি না করে জলদি জলদি পাত্রী বাছাই করে বিয়ে করে ফেলেন এই সপ্তাহের মধ্যে। সময় সীমিত, আমরা একটু বিয়েটি খেয়ে যাই, কি বলেন? তার কথার ধরনে আমি সনজরে হেসে উঠি। তবে তুমি আসলে একটা পাগল। টয় মিররে আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। মহিন ভাই, জীবনে পাগলদের সাথেও চলা উচিত, নইলে আপনি যে এমন প্রাণ খুলে হাসতে জানেন তা কি কখনো বুঝতে পারবেন? আমি খানিকটা চমকে মিররের দিকে তাকাই। দেখি দুহাত ছড়িয়ে চোখ বন্ধ করে টায়া সবুজের পাহাড়ে ঘ্রাণ নেই। টায়াকে দুপুরে বাসায় নামিয়ে আমি দোকানে চলে যাই। রাতে ফিরে দেখি কঙ্কা ড্রয়িং রুমে শোকেজ গোছাচ্ছে। টায়া টিভি দেখছে। আমাকে দেখে কঙ্কা বলে, আপনার জন্য আজ স্পেশাল রান্না করছি। আমি রান্নাঘরের দিকে মাথা হেঁটিয়ে দেখি মোমো আর ছোটো মা ঘেমে নিয়ে কাজ করছে। আমার দৃষ্টি বুঝে কঙ্কার সাথে সাথে বলে, আমি সব করে এইমাত্র এসেছি। মোমো আর আন্টি তো কেবল ঢুকলো। টয়া ডাইনির মতো খিকখিক করে হাসতে শুরু করলো। আমি ওর দিকে তাকালে বলে, সরি ভাইয়া, আমি টিভি দেখে হাসছি, অন্য কিছুর জন্য নয়। লামিয়া এগিয়ে এসে বলে, আপনার গিফট আমাদের খুব পছন্দ হয়েছে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। কঙ্কা বলল, আপনার পছন্দ প্রশংসনীয়। গলা উঁচিয়ে বলল, এই মু, দেখে জানা শোকেসটা কেমন গুছিয়েছি। আমি বললাম, খামোকা এসব কেন কষ্ট করছো কঙ্কা? এলোমেলো জিনিস দেখতে আমার একদম ভালো লাগে না। হাত নিষ্পিস করে কতক্ষণ না গোছাচ্ছে এগুলো। খুব যে কষ্ট হয় তা না। মোমো চাইলে সব সুন্দর করে রাখতে পারে। খুব অলস মোমো। টায়া আবার ডাইনির মতো খিকখিক করে হেসে দিল। আমি খেয়াল করলাম দেওয়ালে টাঙানো মাহিনের মেডেলগুলো একটি বাটিতে জড়ো করে রাখা। মেডেলগুলো এখানে কেন? এগুলো দেখতে ভালো লাগছিল, তাই নামিয়ে রেখেছিলাম। ওগুলো যেভাবে ছিল ওভাবে রাখো, কিন্তু ওখানে আপনার মায়ের ছবি রেখেছি, ওটা বেশি ভালো লাগছে। না না, আমার মায়ের ছবি আমার রুমে থাকবে। মাইনের মেডেলগুলো আগের জায়গায় থাকবে। কঙ্কার মুখ মুহূর্তে অন্ধকার হয়ে গেল। আমি নরম গলা বললাম, তুমি হয়তো কাজ করে টায়ার্ড হয়ে গেছো, রেস্ট নাও। টায়া, তুমি পারবে সব আগের মতো রাখতে? টায়া উঠে দাঁড়িয়ে আমাকে স্যালুট দিয়ে বলে, ইয়েস বস। আমি রান্নাঘরে উকি দিলাম। মম্মি জিজ্ঞাসা করলাম, মাহিন কোথায়? ও বন্ধুর বাসায়। কখন ফিরবে? ওখানে খাওয়া শেষ করে আসবে। মাহিনকে কল করে বল এক্ষুনি আসতে। বাসায় ভালো খাবার রান্না রেখে বাইরে কেন খাবে? এক্ষুনি আসতে বল। বাসার পরিবেশ কেমন যেন বদলে গেছে। মোমো ছোটো মা মাহিন মুখ কালো করে ঘুরছে সারাক্ষণ। বাসায় মেহমান, অথচ পরিবারের সবার মুখ কালো। রাতে খাবারের ডাইনিংয়ে বেশ কটা আইটেম দেখতে পেলাম। ছোটো মাকে সাথে নিয়ে টায়ার লামিয়ে বসেছে। মাহিন মোমো পুরো চুপচাপ। কঙ্কা আমাদের পাশে বসে আমাকে বেড়ে দিচ্ছে। ওর আধিক্যতা আমার ভালো লাগছে না, কিন্তু কিছু বলা যায় না। আমার পাতে রোস্টের রানের অংশটুকু, মাহিনের বুকের অংশটুকু তুলে দিল কঙ্কা। মাহিন বাটি ভর্তি মাংসের দিকে তাকিয়ে মাথা নিচু করে খাওয়া শুরু করলো। বাটিতে আরও রান ছিল, কিন্তু মাহিন কিছু বলল না। আমি খেয়াল করছি মোমোর বন্ধুগুলো এড়িয়ে চলছে মাহিনকে, বিশেষ করে কঙ্কাকে। মাহিনের প্লেটটি আমার কাছে এনে আমার প্লেটটি মাহিনকে এগিয়ে দেই আমি। মাহিন অবাক চোখে তাকালে আমি বলি, তোর রান প্রিয়, তুই বুকের মাংস কেন খাচ্ছিস? মাহিন আর চোখে ছোট্ট মায়ের দিকে তাকায়, কিন্তু মুখে কিছু বলে না। কঙ্কা হেসে বলে, মাহিনকে এখনও ছোট বাচ্চা নাকি? সব কিছু খাওয়া ওর শেখা উচিত, তাই না মাহিন? আমি বিরক্ত কণ্ঠে বলি, মাহিন আমার কাছে এখনও বাচ্চা। আমার যতদিন সামর্থ্য থাকবে আমার ছোট ভাই বোনদের মুরগির রান ওদের পাতে পড়বে। সবাই নীরবে খেতে শুরু করে। খেয়াল করে ছোটো মা আর কিছু খেতে পাচ্ছেন না, আড়লে চোখের জল মুছে নিচ্ছেন। আমার প্রথম মনে হলো, পরিবারকে প্রশ্নবিদ্ধ না করে আমার আসলে দায়িত্বশীল হওয়া উচিত। আমার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করবে। ভোরে বাগানে হাঁটছি। লামিয়া চোখ পড়তে মোবাইল কান থেকে সরিয়ে নেয়। আমি না দেখার ভান করে অন্য সে হাঁটতে গিয়ে টয়ের সাথে রীতিমতো ধাক্কা খেতে খেতে বাঁচলাম। টয় এলোমেলো চোখে ঘুম ঘুম চোখে তুলে আমাকে দেখে বলল, শুভ সকাল মাহিন ভাই। তুমি এত ভোরে? অবাক কাণ্ড না? আমি নিজেই নিজেকে দেখে অবাক। আমি এত সকালে কিভাবে? হাউ। পেছন থেকে কঙ্কা হেঁটে এসে বলল, কিরে টয়া, আজ এত সকালে? তোর তো 9টার আগে ঘুম ভাঙে না। সেটাই তো, আজ এমন অঘটন কেন ঘটলো তাই তো বুঝলাম না। টয়া হেলে দুলে সামনে এগিয়ে গেল। কঙ্কা বলল, মামা মামির সাথে থাকে তো, যত সব বাজে অভ্যাস সব ওর মধ্যে আছে। দেরি করে ঘুম থেকে ওঠা, ঝাব্বা জুব্বা পোশাক পরা, কোনো রান্না না পারা, ছেলেদের সাথে মেশা, সবার সাথে বেয়াদবের মতো কথা বলা, সব অত বদ অভ্যাস। লামিয়া এসে টায়াকে বেয়াদবের মতো কথা বলে না, উচিত কথা বলে। আসছে টায়ার ভয়ে থাকা জনতা। আমি কি তোর মতো? টায়া বেয়াদব, সুতরাং সে বেয়াদব, এটা অস্বীকার করে কিছু নেই। তাহলে টায়ার সামনে বলতে আমার অযথা ঝগড়া করার ইচ্ছে নেই। জানেন মহিন ভাই,
টয়ার মামামি আস্ত একটা কিমিলার, সব কিছুতে নিজেদের স্বার্থ থাকে। আমাদের সাথে আনতে ওর মামিকে কত যে অনুরোধ করতে হলো, এমন স্বার্থপর মানুষ তারা যে কি বলবো। আমি বিড়বিড় করে বললাম, টয়া মামামির সাথে থাকে? কঙ্কা আবার নিজে বলল, নিজ পরিবার নেই বলে টয়া ভালো শিক্ষা পায়নি। কঙ্কা চলে গেলে আমি লামিয়ের দিকে তাকাই। টয়া মামামির সাথে থাকে? জি ভাইয়া, তবে কঙ্কা যেভাবে বলল অত ভয়ঙ্কর জীবন টয়ার না। আপনি টয়াকে জিজ্ঞাসা করেন। টয়ার দিকে এগিয়ে যাই আমি। ও চালচলন বললে কেউ বলবে না সে অন্যের বাড়িতে আশ্রিত, বরং ওকে দেখলে মনে হবে অন্য 10 জনের চেয়ে সে বেশি প্রশ্রয় পায় পরিবারে। টয়া কিছু বলার আগেই সে বলে ওঠে, এ বাগানের দেখাশোনা কি আপনি করেন মহিন ভাই? না, একজন মালি আছে, তবে আমি বেশিরভাগ সময় দেখি। আপনি খুব শৌখিন মানুষ। আচ্ছা, আপনি কি ফুলদের সঙ্গে কথা বলেন? আমি হেসে বললাম, না তো। এমন আজব প্রশ্ন মাথায় এলো কেন তোমার? না মানে অনেক কাব্যিক ঢঙ্গের বলে না, ফুল পাখি লতাপাতা আমার বন্ধু, আমি তাদের সাথে কথা বলি। আমি কাউকে বলতে দেখিনি। টয়া দাঁত বের করে হেসে, আসলে আমি দেখিনি। আপনার সাথে কাব্যিকতা চালাতে চেয়েছিলাম, আপনি নিষ্ঠুর ব্রেক টেনে দিলেন। টয়া, একটা প্রশ্ন ছিল। তুমি তোমার বলে ফেলুন মহিন ভাই। মামার সাথে থাকি সে ব্যাপারে জানতে চাচ্ছেন তো? আমি কি বলবো বুঝলাম না। টয়া গম্ভীর মুখ দেখে বিব্রত হয়ে পড়ি। আমি উত্তর দিচ্ছি, হ্যাঁ, আমি মামির সাথে থাকি, তবে এটার জন্য কিছু নয়। আমার জন্যে আব্বু আম্মুর ডিভোর্স হয়েছে ছোটোবেলায়। আব্বু প্রথমে আমার দায়িত্ব নেয়নি, পরে আম্মুর বিয়ে হলে আমাকে মামার কাছে থাকতে হয়। ছোটোবেলা থেকে পরিচিত অপরিচিত সবাই আমার দিকে করুণার চোখে তাকাতো। আমার ভালো লাগতো না, তাই নিজেকে এমন রূপে সাজলাম যেমন করুণা করা তো দূর, সবাই রীতিমতো ভয় পায় আমাকে। কেউ করুণা দেখালে আমি রীতিমতো ঘেউ ঘেউ করে উঠি। কঙ্কাও আমাকে ভয় পায়, তাই আমার পিছনে সবার কাছে আমাকে অসহায় প্রমাণ করে এক ধরনের আনন্দ পায়। আপনার কাছেও কঙ্কা কথা বলেছে তাই না? আমি ইতস্তত করে বলি, মানে ওরকম শুনুন, মা মামি আমাকে অনেক আদর করে, কিন্তু এখানে আসার ব্যাপারে তোমার মামি নাকি অনেক ঝামেলা করেছে। হ্যাঁ করেছে। বাংলাদেশের বেশিরভাগ মা বাবাই তাদের মেয়েকে নতুন কোনো পরিবেশে পাঠাতে বাধা দেয়। মামি নিজের মেয়ের বেলাতেও তেমনি করতো। আপনি কি মোমোর বেলায় করতেন না? হুম, তা তো করতাম, সরি। আরে বাদ দান তো, মজার কথা শুনেন। আন্টির সাথে গতকাল আড্ডা দিয়ে কত কি জেনেছি। আন্টির মনটা এখনও বাচ্চাদের মতো, সমুদ্র দেখার সৎ কত আফসোস তার মনে। আন্টি যে ভালো গান গাইতে পারে, তাকে আপনি জানেন? ছোটো মা গান জানে? আমি খুব অবাক হলাম। হুম, খুব মিষ্টি সুর। মুহূর্তে আমার মনে অপরাধ ঘিরে দিল। সে রাতে নিজের মূল্যায়ন, নিজের চাওয়া পাওয়া নিয়ে কত কি ভাবলাম, অথচ ছোটো মায়ের কত শখ থাকতেই পারে তা কখনো মাথায় আসেনি। তথাকথিত সৎমা ভেবে আমি সবসময় দূরে থেকেছি, কিন্তু মানুষটা দূরে থেকেও আমার যত্ন নিছে। একটা কথা বলি, যদি কথাটা কঙ্কার মতো কুটনা মার্কা হবে? আমি মৃদু হাসলাম। মুরগির রান কিন্তু আমি খাই না। পরিবারের বড়রা ছোটদের আদর করে অনেক কিছু স্যাক্রিফাইস করে, এতে আপন পর বা আদর অনাদর ইস্যু আসে না। আপনার পরিবারের প্রতিটা মানুষ চমৎকার, তারা ভালোবাসতে জানে। আপনি নিজেকে মেলে ধরুন, তবে তা অনুভব করতে পারবেন। মনের মাঝে অভিমানী জলকণা পুষে রাখলে দুপুরে ঝাপসা মনে হয় মহিন ভাই। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। টয়ের সামনে এগিয়ে এসে হঠাৎ চাপা শব্দে উ বলে নিচে বসে পড়ে। আমি ছুটে গিয়ে জিজ্ঞাসা করি, কী হয়েছে? ব্যথায় মুখ লাল হয়ে গেছে, তবুও বলে কিছু হয়নি। ইটের কোণায় পা লেগে গেছে একটু, ঠান্ডা পানির নিচে পা রাখলে ব্যথা কমবে, এসো এদিকে। প্রায় হাঁটতে কষ্ট হচ্ছে। আমি ওর হাত ধরে বাগানের কল ছেড়ে ওটার নিচে পা রাখতে বলি। টায়ার চুপ হয়েছে, তবে মুখ এখনও কুঁচকে রয়েছে। বেশি ব্যথা হচ্ছে? বরফ দিব? চলো ঘরে চলো। ওর পায়ের আঙুলে হাত রাখতে গেলে টায়ার ঝটপট পা সারিয়ে নেয়। না না মহিন ভাই, আমি ঠিক আছি। বোকার মতো কী করতে যাচ্ছিলাম ভেবে আমি লজ্জিত। সরি। আমি আসলে, না না ভাইয়া, সরি বলতে হবে না। এত অস্থির হবেন না। এমন অল্প ব্যথায় কাতর হওয়ার মেয়ে আমি নেই। তাছাড়া এত যত্ন পেয়েও আমি অভ্যস্ত নেই। আমি টয়ার দিকে তাকালে সে চোখ সরি নেই। মুখে হাসি লেগে গলার জোর বাড়িয়ে বলে, আমি অনেক স্ট্রং মেয়ে, তাই কেউ অত অস্থির হয় না আমাকে নিয়ে। হুম, তোমার জায়গায় মোমো হলে কান্নাকাটি করে হুলস্থুল করে ফেলতো, আর আপনি অস্থির হয়ে ছোটাছুটি করতেন। মোমো আপনার যত্নশীলতার কথা আমাদের বলছে। না, ওরকম কিছু না, আসলে মোমো একটু বেশি আদর করি তো তাই। দেখো না কেমন আহ্লাদি হয়ে গেছে। আহ্লাদি হওয়া ভাগ্যের ব্যাপার, আদর পায় বলে আহ্লাদি। এখন বেটার ফিল করছি ভাইয়া, আমি যাই। চলো তোমাকে ভিতরে নিয়ে যাই। না না ভাইয়া, আমি পারবো। টয় খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে গেলে আমি একা দাঁড়িয়ে থাকি বাগানের মাঝে। আনমনেভাবে কঙ্কা সারাক্ষণ ছোটো মাকে অপরাধী বানাতে চায়। অন্যদিকে টয়া বারবার পরিবারের বন্ধনের গভীরতা বোঝাতে চায়। মামার কাছে বড় হলে টয়ের চিন্তাধারা কত পজিটিভ, অথচ আমি কঙ্কার এক কথায় আমার পরিবারকে নিয়ে কত না প্রশ্ন সাজালাম। কেন? তারা কেবল সৎ বলে? আমার নিজের তো আপন কেউ নেই, বন্ধুবান্ধবও নেই, কোনো মেয়ের প্রতি ভালো লাগাও নেই। কেউ ভালোবাসবে, আমার একা সুখের সংসার হবে, এমন চিন্তাও মাথায় নেই। তবে কি আমি বাবার স্বভাব পেয়েছি? স্বার্থপর, আত্মকেন্দ্রিক। এতদিন ভাবতাম মোমো মহিন তার মায়ের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে সে ভালোবাসা আমি পাইনি। অনেক বেশি অবহেলিত আমি।
আমাকে কোলে করে বা পাশে বসে কেউ কিছু শেখায়নি, কিন্তু আজ নিজের কাছে খুব বেশি হীন মনে হচ্ছে। পরিবারের সাথে থাকছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, তারপরে নিজেকে অবহেলিত ভাবছি। অথচ পরিবার আমার সিদ্ধান্তে সব হয়। কেন আমি পরিবারের অংশ ভাবতে পারি না? আমার মনে এত অভিমান কার বিরুদ্ধে? নীরবে করে যাওয়া কাজ অসহায় ছোট মায়ের বিরুদ্ধে, যার কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল না? নাকি ছোট ভাই বোনগুলোর ওপর, যারা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে? রাতে শোয়ার পর টিভির শব্দ পাচ্ছিলাম। পানি খেতে বেরিয়ে দেখি টয়ার লামিয়ে টিভি দেখছে। আমাকে দেখে টয়া ডেকে বললেন, ভাইয়া আসেন, আমাদের সাথে মুভি দেখেন। না থাক, তোমরা দেখো। আসেন তো। মনে মনে ইচ্ছে যে একবার হচ্ছে তা নয়, অপেক্ষায় ছিলাম টয়ার জোর দিয়ে বলা। হলোও তাই। কিছুক্ষণ লামিয়ে হামি তুলতে তুলতে বিদায় নিয়ে ঘুমাতে চলে গেল। টিভির সামনে রয়ে গেলাম আমি আর টয়া। টয়া পাশে বসে টিভি দেখার অস্বস্তিকর নয়, তবুও আমার অস্বস্তি হচ্ছিল। প্রতিদিনের মতো ট্রাউজার ফতুয়া পরে আছে টয়া, লম্বা লম্বা চুলগুলো একপাশে ছড়িয়ে রেখেছে। কিছুক্ষণ আগে হয়তো গোসল করছে, বারবার চুলে আঙুল চালিয়ে শুকানোর চেষ্টা করছে। আমার চোখ বারবার ওর চুলে আটকে যাচ্ছে। অন্ধকার রুমে আধ ভেজা চুলে টিভির আলোয় টয়ার মুখটা অসম্ভব মায়াবী লাগছে। কেমন হচ্ছে ব্যাপারটা, ভারী অন্যায়। টয়া টের পেলে খুব লজ্জাজনক হবে, ভাববে। একটু হেসে কি কথা বললাম, অমনি মুমুর ভাই প্রেমে পড়ে গেল। ছি, মুমুর কাছেও লজ্জা পাবো আমি। ঝটপটে দাঁড়িয়ে বলি, তুমি থাকো টয়া, আমার ঘুম পেয়েছে। টয়াকে রুমে চলে আসি। সকালে নাস্তা বসলে টয়া টেনে টেনে বলে, মহিন ভাই, এর জন্য স্পেশাল বুটের হালুয়া হচ্ছে না কেন? আমি ভুলেই গেছিলাম কঙ্কা বুটের হালুয়া খাওয়াবে বলেছিল। কঙ্কা ভারী মুখে বলে, এত রান্না একা হাতে সামলানো কাউকে সুনাম করতে দেখি না। টয় ফিক করে হেসে বলে, তোর রান্না এত মজা ছিল যে সব চেটেপুটে খেতে গিয়ে সুনামের ভাষা হারিয়ে ফেলছি। জানিস আমার মন কিছে, তুই সারাদিন এমন রান্না করবি আর করবি, আর বাইরে থেকে ঘুরে এসে আয়েশ করে পা নাচিয়ে নেচে খাবো আর খাবো। আহা। ছোটমা বলল, কঙ্কা তোমার রান্না খুব ভালো ছিল, দারুণ রান্না করো তুমি। তুমি মেহমান, এখানে ঘুরতে এসেছো তাই করো, আর রান্নার ঝামেলা যেতে হবে না। কঙ্কা বলল, মহিন ভাই তো আমাদের কোথাও নিলেন না। আমি বললাম, দুপুরের পর সবাই রেডি থেকো, একটা রিসোর্টে যাব। দুপুরে ফিরে এসে দেখি সব দরজা লাগিয়ে তৈরি হতে ব্যস্ত। মোমো বরং সবার আগে রেডি। সবুজ শাড়িতে বেশ সুন্দর লাগছে মোমোকে। কিরে, বাকি সব রেডি হয়নি? হয়েছে, ওরা মাকে রেডি করছে মহিন ঘরে। না, মহিনের রুমে কঙ্কা রেডি হচ্ছে। ও নিরিবিলি তৈরি হতে চাই। সবাই আজ তোমার দেওয়া শাড়ি পরেছে। দরজা খুলে রামিও বেরোলো। গোলাপি শাড়িতে রামিয়াকে আরও মিষ্টি লাগছে। ভাইয়া সারপ্রাইজ আছে তাই নাকি? কি? আমি ভাবলাম টয়া শাড়ি পরা দেখবো, এটাই সারপ্রাইজ। কিন্তু না, টয়া মাকে সাথে করে বের করলো। মা কামিজ ওড়না পড়ছে, আমার সামনে লজ্জায় যেতে পারছে না। টয়া বললো, ভাইয়া কেমন সারপ্রাইজ হলো? আন্টি কোনোভাবেই রাজি হচ্ছিলেন। দেখেন আন্টিকে কত সুন্দর দেখাচ্ছে। আমি হাঁ করে ছোটো মাকে দেখছি। সত্যি ছোটো মায়ের বয়স কমে যেন অর্ধেক হয়ে গেছে। ছোটো মা লজ্জা নত মুখে বলল, এত করে বললাম ছেলেটার দুদিন পর বিয়ে হবে, এসব মানায় না। ওরা শুনলই না। আমি হেসে বললাম, মইনের বিয়ের কথা এখন চিন্তা করছেন? সে তো বাচ্চা, তার আগে মুমুকে বিয়ে দিও। ছোটো মা আরও লজ্জা পেলেন। হেসে বললেন, আমার বড় ছেলে রেখে ছোট ছেলে বিয়ে দিব কেন? টয়া বলল, আন্টি যুগ পাল্টেছে, এখন বউ শাশুড়ি কামিজ পরে অন্যের গলা ধরে মুভি দেখে। আপনিও যাবেন? সব হাসতে হাসতে সামনে এগিয়ে গেলে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। ছোটো মা বড় ছেলে আমি, কথাটা মনের মাঝে প্রবল নাড়া দেয়। টয়া পেছন থেকে তাকাই, মহিন ভাই। আমি চমকে ওর দিকে তাকাই। ছোটো মা অবাক চোখে দেখতে গিয়ে টয়াকে খেয়াল করিনি। টয়া ওর ফাতুয়ার উপর কীভাবে যেন আঁচল উল্টো করে সামনে এনে শাড়ি পরেছে। পায়ে ক্যাডাস, চুলগুলো দুটো বেনি করা। আপনার দেওয়া গিফটের মর্যাদাহীন করিনি, মোটেও না। তোমাকে সুন্দর লাগছে, বরং মোমোর মতো শাড়িতে তোমাকে বেমানান লাগতো। সত্যি বলছেন? আপনার খারাপ লাগছে না? টয়ার চোখ দুটো কেন যেন হালকা দুলে উঠল। আমার মনে ভুল হচ্ছে, বাচ্চাদের মতো উচ্ছ্বাসিত হয়ে চলে গেল টয়া। মহিনের রুম থেকে নীল শাড়ি পরে কঙ্কা বেরোলো। আমি এক পলক দেখে চোখ সরিয়ে নিলাম। কঙ্কা অবশ্যই সুন্দর লাগছে, তবে তা দেখে মুগ্ধ হওয়ার কিছু নেই। মন না ডাকলেও কোনো সৌন্দর্য চোখে পড়ে না। বেশি দূরে না রিসোর্ট, শহরের ভিতরে। সবাইকে ইজি বাইকে উঠতে বসে আমি রিকশায় বসি। ইচ্ছে করে বাইক নিয়ে নিই। টয়া যদি শাড়ি পরে আমার পেছনে ওভাবে পা ছড়িয়ে বসে, ভয়ঙ্কর হবে ব্যাপারটা। টয়া কিছু বলাও যাবে না। রিক্সায় বসতে চমকে উঠি, দেখি আমার পাশে কঙ্কা বসেছে। কঙ্কা তুমি? শাড়ি ঠিক করতে করতে কঙ্কা বললো, ওখানে জায়গা হচ্ছে না, তাই সবাই বললো আপনার সাথে আসতে। আমি আর কিছু বললাম না, ভালো লাগছিল না। মনে মনে আমি টয়াকে আশা করছিলাম। শহরের ভিতর দিয়ে এগোতে কঙ্কা হঠাৎ উল্টো রাস্তায় যেতে বললো। আমি জিজ্ঞাসা করে বললো, শহরটা একটু ঘুরে দেখি। কিন্তু এটা তো পরেও দেখা যাবে। বেশিক্ষণ না, অল্প সময় ঘুরবো। কঙ্কা তোতা পাখির মতো বকবক করে যাচ্ছে, বেশিরভাগ নিজের সমান নাম। আমার অস্বস্তি বিরক্ত দুটোই লাগছে। কঙ্কা সাজগোজ চোখে পড়ার মতো। বিভিন্ন মোড় থেকে পরিচিত লম্বা সালাম দেওয়া শুরু করছে। অলরেডি দুবার কল এলো। বিয়ে করছে কিনা জিজ্ঞাসা করলো। মেজাজটা বিগড়ে গেল। রিক্সা চালকে ঘোরাতে বলে গম্ভীর হয়ে বসলাম। খুব বাজে হলো ব্যাপারটা। মুমুরা রিসোর্টে
গেস্টে অপেক্ষা করছিল। তাদের দেখে নিজেকে কেমন দায়িত্বহীন মনে হলো। সবার চেহারা মলিন হয়ে গেছে। মৌ বলল, এত দেরি করলেন কেন ভাই? কঙ্কা বলল, মহিন ভাই আমাকে শহর ঘুরে দেখাচ্ছিল। আমি সাথে সাথে টায়ার দিকে তাকাই। মোবাইলে চোখ রেখে দাঁড়িয়েছে টায়া। সবাইকে নিয়ে ভেতরে ঢুকলে যে যার মতো ছড়িয়ে হাঁটতে লাগলো। কঙ্কা আমার সাথে হাঁটছিল। ওর ভাবভঙ্গি আমার ভালো লাগছে না। কেমন কথা ঘুরাতে জানে মেয়েটা। কঙ্কা সবার সাথে যেতে বলে আমি দূরে সরে আসি। একাই দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। মোমো এসে আমার পাশে দাঁড়ায়। ইতস্তত করে বলে, ভাইয়া কঙ্কা কিন্তু আমাদের বান্ধবী না, রুমমেট। আমরা আসবো প্ল্যান করে ও আসতে চাইলো, তাই মানা করতে পারিনি। আমি তাকিয়ে থাকি মোমো কি বোঝাতে চাইছে তা বোঝার জন্য। কঙ্কা অনেক সুন্দরী, অনেক গুণী, কিন্তু ও, তুই কি বলতে চাইছিস খুলে বল। মোমো আঙুল লনতে বলতে বললো, তুমি কি কঙ্কাকে পছন্দ করো? মানে ওকে? তোর কেন এমন মনে হচ্ছে? না মানে কঙ্কা বললো, কি বলছে কঙ্কা? তুমি রিক্সা অন্যদিকে ঘুরিয়ে চলে গিয়েছিলে, একটু আলাদা ঘুরতে চেয়েছিলে। এমনিতে মেজাজ বিগড়েছিল, এবার সপ্তমে চললো। শক্ত চলে বললাম, তোর বান্ধবী মিথ্যে কথা বলার অভ্যাস আছে নাকি? আছে, প্রায় বলে। ওকে আমার সাথে বসতে কেন পাঠিয়েছিলে? আমরা পাঠাইনি, ও নিজেই গেছে। তুই যা এখান থেকে, ফালতু টেনশন নিবি না, আমি কাউকে পছন্দ করি না, বুঝলি? আমি বিরক্ত মানে আনমনে ভাবছি, টয়ও কি ভাবছে আমি কঙ্কাকে নিয়ে আলাদা ঘুরতে গেছি? টয়া একবারের জন্য একা পেলাম না। লামিয়ের সাথে যখন হাঁটছিল তখন এগিয়ে গেলাম। দুজনের উদ্দেশ্যে বললাম, কঙ্কা তোমাদের কি বলছে জানি না, তবে ওকে নিয়ে আলাদা ঘোরার কোনো ইচ্ছে আমার নেই। টয়া নির্বিকার ভঙ্গিতে অন্যদিকে চেয়ে বলল, ব্যাপার না, সুন্দর মানুষদের সঙ্গে সঙ্গ ভালো লাগতেই পারে। খুব জরুরি কিছু দেখলো এমন ভান করে টয়া চট করে সরে গেল। লামিয়া হেসে বলল, ভাইয়া এত টেনশন করছেন কেন? একজনের ভালো লাগা থেকে অন্যজনের ভালো লাগা তৈরি হয়। এভাবে আস্তে আস্তে প্রেম হয়। প্রেম তো খারাপ কিছু না। আমি বোকার মতো দাঁড়িয়ে থাকলাম। মেয়ে মানুষের মাথায় এত আবল তাবল ব্যাখ্যা ঘুরে কেন? টয়াকে অভিমান করছে, কিন্তু কেন? আমার বা টয়াকে নিয়ে এত ভাবাবের কি আছে? টয়া আজ রাতের বাসায় ঢাকায় ফিরতে চায়। তার মামি কল করে ফিরে যেতে বলছে জরুরি ভিত্তিতে। মোমোর কাছ থেকে শেষ কথা শুনে বাসায় চলে আসি। রিসোর্ট থেকে ওদের বাসায় ফিরতে বলে আমি দোকানে গিয়েছিলাম। কী কারণে, কেন যেতে বলছে জিজ্ঞাসা করে কোনো সদুত্তর পেলাম না। বরং রাতের বাস আছে কিনা উল্টেই জিজ্ঞাসা করলো। পরদিন যেতে বলেও লাভ হলো না। শেষ 10টার দিকে বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। বাস রাত 2টোয় ছাড়বে। কী যেন গাড়ির সমস্যা হচ্ছিল। টয় মুখ কালো করে বললো, এতক্ষণ বসে থাকবো? বাসায় আন্টির কাছ থেকে কত আদর করে বিদায় নিলাম, এখন আবার ফিরে যাবো? না, বাসায় ফেরার দরকার নেই। একটা সুন্দর কফি শপ আছে টিলার উপরে, এতক্ষণ বন্ধ হয়ে গেছে। তবে আমি বললে পেছনের চেয়ারে পাতা খোলা অংশে বসা যাবে। টিলার উপরে বসে জ্যোৎস্না ভেজা সবুজ গাছপালা দেখতে তোমার হয়তো ভালো লাগবে। বাহ, শুনেই তো লোভ হচ্ছে। আমি পরিচিত বন্ধুর বাইক কল করে আনাই। ব্যাগ কাউন্টারে জমা রেখে টায়ারকে নিয়ে রওনা দিই। উঁচু টিলার উপর আধো অন্ধকারে টায়ার পাশে বসেছিলাম। নিচের ঘন গাছপালা একে অপরকে জড়িয়ে আছে। টয়া মুগ্ধ হয়ে জ্যোৎস্না ভেজা প্রকৃতি দেখছে। ভালোই হয়েছে বাস লেট হয়েছে, এত সুন্দর দৃশ্য মিস হয়ে যেত। তোমার আর যাওয়ার কি খুব জরুরি ছিল? থাকলে আরও জায়গায় ঘুরে দেখাতাম। আছে না লামিয়ে কঙ্কা, ওদের দেখান, ওরা খুশি হবে। টয়া, তুমি আজকের ঘটনায় রাগ করছো? না না, রাগ করবো কেন? আপনার ভালো লাগা সেটা একান্ত আপনার। আমি কেন রাগ করব? তাছাড়া আপনি এত কৈফিয়ত দিচ্ছেন বা কেন? আমি চুপ হয়ে যাই। সত্যি তো? টয়া, জি। তোমার মামি এত জরুরি ভিত্তিতে কেন রেখেছে জানি না। বিয়ে বিষয় কি? টয়া হেসে বলল, কার বিয়ে? আমার? কি যে বলেন, আমার কেন বিয়ে হবে? আমার মামাতো বোন পিউর আগে বিয়ে হবে। ও বেশ সুন্দরী, আমার মতো বেশভূষা বা চাল বলনও না, দেখা মাত্রই পছন্দ হওয়ার মতো। ওকে রেখে আমাকে কি বিয়ে করবে? তোমার আগে তোমার ছোট বোনের বিয়ে হবে। হবে। এ আর এমন কি? আর তোমার? আমারও একসময় হবে। আসলে যার যার মা বাবা ভিন্ন ভিন্ন সংসারে নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, তাদের মেয়ে বিয়ে দেওয়া কি আর সহজ কথা বলেন? এটা কি তোমার কথা নাকি তোমার মা মামির কথা? তারা কেন বলবেন? তারা আমার ভালো চায়। এটা সমাজের কথা। সমাজে বড্ড খারাপ জিনিস। যারা একা অসহায় সমাজে, তাদের আরও একা করতে পছন্দ করে। কিন্তু তুমি বললে তোমার পরিবার তোমাকে অনেক ভালোবাসে। পরিবারের একে থাকলে সমাজে তো পাত্তা পায় না। প্রায় আমার দিকে চেয়ে হঠাৎ হেসে ফেলল। অন্ধকারে মুখ ফিরিয়ে বলে সে, পরিবারের অংশকে নিজেকে ভাবাই ভাগ্যের ব্যাপার। বাদ দান তো। মা মামি যখন বিয়ে দিবে আমি চুপচাপ করে নেব, কোনো কাহিনী ছাড়া। তোমার কোনো মতামত নেই? ওদের মতো আপনার মত? আমার নিজস্ব কোনো পছন্দ তো নেই। কাউকে আজ পর্যন্ত প্রেমে ফেলতে পারিনি। টয় হাসতে থাকে। আমি চুপ করে টয়ের দিকে তাকিয়ে থাকি। ওর হাসিটা যেন প্রাণহীন। হাসি থামি বলে, আমি আসলে আমার পরিবারের ব্যাপারে কোনো দ্বিধা মনের মধ্যে বসতে দেই না। তারা ছাড়া আমার আছে কে? পরিবার ছেড়ে একা হয়ে চলা আমি ভয় পাই। আমার কাছে পরিবার প্রাধান্য অনেক বেশি, সবচেয়ে বেশি। টয়ের দৃষ্টি কেমন যেন উদ্দেশ্যহীন, বিভ্রম লাগছে। মহিন ভাই, আগেও বলেছি আপনার পরিবারের প্রতিটা মানুষ ভালো। মুখে সারাক্ষণ ভালোবাসে ভালোবাসে বলার প্রয়োজন পড়ে না, এটা উপলব্ধির ব্যাপার। আপনার কোনো একটা ভুল সিদ্ধান্ত কিন্তু সব শেষ করে দিতে পারে। বিয়ের কথা বলছে তো? ভালো মেয়ে কোথায় পাবো?
আপনি চাহিদাবিহীন নির্ঝঞ্ঝাট মানুষ, আপনার পাত্রীর অভাব হবে না, তাই? দু একটা পাত্রীর সন্ধান দাও তো। শুনেছি প্রকৃতির মাঝে বেড়ে ওঠা মানুষের মন অনেক বড়। এ শহরে কাউকে বেছে নিতে পারেন, তেমন কাউকে কখনো মনে ধরেনি। কোনো অপরিচিত নতুন মুখ বেছে নিন, আগ্রহ নিন। লামিও ভালো, কিন্তু ফাজিলটা তো প্রেম করে, আফসোস। এত ভালো মেয়েটা হাতছাড়া হয়ে গেল। টায়া হেসে বলল। আমি মৃদু হেসে, আর কেউ আছে? আমার মামাতো বোন পিউকে করবেন? মেয়ের জামা হিসেবে মামা মামির অনেক আদর পাবেন। পিউ একটু ডিমান্ডিং, তবে মন্দ নয়। এখানে নিয়ে বসলে পিউ বলবে, আমাকে সামনের পাহাড়গুলি কিনে দাও না প্লিজ। আমি হেসে বলি, ও তো বড়লোক, আমি নই। আর কারো নাম বলো, আর কে? যে আপনাকে যত্ন করে রেঁধে খাওয়াচ্ছেন, আপনারা আলাদা খেয়াল রাখছেন, তার নাম শুনতে চান? তোমার কেন মনে হচ্ছে আমি কঙ্কার প্রতি আগ্রহী? নয়তো কি আমার প্রতি আগ্রহ তো আর না। আমি চুপ করে টায়ের চোখের দিকে তাকাই। টায়ের চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, আমার ফেরা উচিত। আপনি কল করে দেখেন গাড়ি ঠিক হয়েছে কিনা। হুম। বাস 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিবে, স্টেশন ফিরতে হবে। টায়ার নাম্বার দিয়ে নিজেরটা দিলাম। বাসায় পৌঁছে কল করে জানাতে এলাম। বাস ছেড়ে দিলে আমি একা হাঁটতে থাকি নির্জন রাস্তায়। কেন যেন বাসায় ফিরতে মন চাচ্ছে না। অদ্ভুত শূন্যতা ভর করছে। আরও কথা বলতে ইচ্ছে করছে টায়ার সাথে, কিন্তু কি বলবো কল করে? কিছুক্ষণ আগেই তো চোখের সামনেই ছিল। বাসায় গিয়ে চুপচাপ রুমে ঢুকে পড়ি। কিছুই ভালো লাগছে না, ঘুম আসছে না, মনটা অস্থির হয়ে আছে। রাত যত বাড়ছে দীর্ঘশ্বাস সত্ত্বেও আষ্টে পিষ্টে যেতে। হঠাৎ মোবাইল বেজে উঠল। এতটা অপ্রত্যাশিত ছিল যে মনের হলো বুকের স্পন্দন ব্যস্ত গতিতে ছুটতে শুরু করলো। হ্যালো। গাড়ির টায়ার পাংচার, বসে বসে বোর হচ্ছে। ঘুম ভাঙালাম কি? না, ঘুম আসছিল না। গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত কথা বলা যাবে? আমি হেসে বললাম। তাই বাড়ি ফেরা পর্যন্ত আমাদের কথা ছিল। ওর মামি দরজা খোলার আগ মুহূর্তে ফোন রাখলো। ঘুম ভাঙলো দেরিতে, তবে মিষ্টি একটা রেশ রয়ে গেল। নিজেকে কেন যেন সুখী মানুষ মনে হচ্ছে। ঠোঁটের কোণ হাসি লেগে রইল নিজের অজান্তে। বাগানে হাঁটতে বেরোলে লামিয়ের হাতে ধরা পেলাম। ভাইয়া, আপনাকে অন্যরকম দেখাচ্ছে কেন? কীরকম? খুব সুখী মানুষ লাগছে। গতকাল মুখ কেমন অন্ধকার করে ঢুকেছিলেন, তাই নাকি? কি জানি। কদিন ধরে নিজের মাঝে বুঁদ হয়ে আছি আমি। দিনের বেলা দোকানে ব্যস্ত থেকে আর রাতের বেলা চুপচাপকে ঝটপট রুমে ঢুকে পড়ি। মোমো নিজের কত করে ঘুরছে কঙ্কা আর লামিয়াকে নিয়ে। ওদের ফিরে যাওয়ার সময় ঘনিয়ে এসে রাতের খাবারে বসলে কঙ্কা একটা পাঞ্জাবি এগিয়ে দেয় আমার দিকে। এটা আপনার উপহার, কি দরকার ছিল? বারে, আপনি সেদিন আমাদের এত সুন্দর শাড়ি গিফট করলেন, আমাদের তো উচিত কিছু গিফট করা, তাই না? মাহিনার আন্টিকে দিয়েছি, এটুকু তো বলতেই পারি। টায়া তো আগেই পালিয়েছে, আর লামিয়ার মাথায় এসব নেই। তাই আমি আজ মোমোকে নিয়ে এসব কিনে আনলাম। লামিয়ার মুখ মুহূর্তে লাল হয়ে গেল। বিব্রত হয়ে বলে, আমাকে তো বলে যাসনি, তাহলে আমি কিছু কিনতাম। বলে যাব কেন? সবার ভাষ্য অনুযায়ী তোর মাথায় অনেক বুদ্ধি, কিন্তু জায়গা মতো কাজে লাগাস না, নাকি লাগাতে চাস না? আমি লামিয়াকে বললাম, লামিয়া, তোমার কিচ্ছু গিফট করা লাগবে না। এই মুহূর্তে 1 কাপ চা নিজ হাতে বানিয়ে খাওয়ালে আমি সবচেয়ে বেশি খুশি হবো, পারবে? লামিয়া হেসে বলে, জি। কঙ্কা তড়িঘড়ি করে চা আমি দিচ্ছি। লামিয়া কষ্ট করার কি দরকার? তাছাড়া আপনি এত রাতে ঘুমানোর সময় চা খাবেন কেন? এসব বাজে অভ্যাস। খাওয়ার সময় লামিয়া গম্ভীর মুখ করলো বলে, মহিন ভাই জানেন কিছু? কি? টায়া কল করছে, ওকে আজ আংটি পরিয়ে গেছে ছেলেপক্ষ। আমি এতটাই অবাক হয়ে যে হাঁক হয়ে দিকে তেড়ে থেকে কঙ্কা ঠেস দিয়ে বলে, এমনি হওয়ার কথা বললাম না? ওর মা মামি স্বার্থপর লোভী। আমার কথা টায়া পাত্তা দিত না। আমি দ্বিধা জড়ানো কণ্ঠে লামিয়াকে জিজ্ঞেস করলাম, টায়া বিয়েতে রাজি? জানি না ভাইয়া, ও ব্যাপারে কিছু বললো না, আমাকে শুধু আংটি পরানো দেখি হয়েছে জানিয়ে রাখলো। টায়া বলে, দেখ, টায়া মনে মনে খুশি। দেখা মাত্র যে ছেলে টায়ার মতো মেয়েকে আংটি পরিয়ে দেয়, সে একটা গর্দভ। কাজে কম, কথায় ফটং ফটং বেশি। দেখবে তখন আংটি ফেরত নিয়ে পালাবে দেখিস। আমি প্রচণ্ড ক্ষেপে ধমকেশ্বর বললাম, কঙ্কা, সব কিছুর এত বাজে মন্তব্য করো কেন তুমি? কঙ্কা অপমানিত হয়ে লাল মুখে চেয়ে আছে আমার দিকে। কিছু বলার আগে আমি নিজের রুমে ঢুকে দরজা আগে দেই। সব কিছু অসহ্য লাগছে। কঙ্কার চেয়েও শতগুণ রাগ হচ্ছে টয়ার উপর। একবার তো বলতে পারতো। গতকাল বললো মেহমান আসবে, তাই সারাদিন ব্যস্ত। মেহমান বিদায় হলে নিজে কল দিবে, কিন্তু কোথাও একবারও বলেনি ওকে ছেলেপক্ষ দেখতে আসবে। এত বড় ঘটনা চেপে গেল টায়া। রাগে ক্ষোভে টায়াকে আমি আর কল করলাম না। মনে মনে আশা ছিল টায়া হয়তো কল দিবে, কিন্তু এর কোনো এলো না। এরপর 2 রাত কেটে গেল, টায়া কল দেয়নি, আমিও অভিমান কল দেইনি। তবে ভেতর ভেতর ভীষণ ভেঙে পড়লাম। আমার কোনো প্রতিশ্রুতি হয়নি একসাথে দুজনে বিশেষ কোনো স্বপ্ন দেখি, তবু কোথাও না কোথাও একটা অধিকার জন্মেছিল। একবার কি বলা যেত না? মনের শূন্যতা আবার আমাকে পেয়ে বসলো। সাথে যোগ হলো আকাশ সমান অভিমান। বুঝে নিলাম একা ছিলাম, একাই চলতে হবে বাকিটা। কাউকে পাশে পাওয়া, মন খুলে কথা বলার মতো বন্ধু হওয়ার যোগ্যতা আমার নেই।
সকালবেলা দোকানের উদ্দেশ্যে বেরিয়ে খেয়াল হলো চাবি আনতে ভুলে গেছি। বাইক ঘুরিয়ে আসায় বাসায় ফিরি। বাসায় এমন কিছু দেখবো আশা করিনি। মাহিন চিৎকার করেছে কঙ্কার সাথে, মেহমান হয়ে এসেছেন, মেহমান হয়ে থাকবেন, খবরদার আম্মুর সাথে বাজে ব্যবহার করবেন না। কঙ্কা চেঁচিয়ে বলল, বড়দের সাথে কি করে কথা বলতে জানো না? এই শিক্ষা দিয়েছে তোমার মা? যা দিয়েছে আপনার পরিবারের চেয়ে ভালো শিক্ষা দিয়েছে। আমি অবাক হয়ে যাই মাহিনের এমন বেয়াদবিতে। এগিয়ে যাই কষে একটা চড় মারতে, হঠাৎ লামিয়া আমার হাত টেনে ধরে। ওর দিকে তাকালে সে ইশারায় আমাকে থামাতে বলে। কঙ্কা বলে, আমার পরিবার নিয়ে কথা বলো? এত বড় সাহস! নিজের ভাই হলে এতক্ষণ থাপ্পড় মেরে ঠিক করতাম। আমি আর চুপ থাকি না। চেঁচিয়ে বলে, কি হচ্ছে মাহিন? এভাবে চেঁচাচ্ছিস কেন? মাহিন আমার দিকে তাকালে ওর চোখে আমি ভিন্ন কিছু দেখতে পাই। সবসময় নিরহ হাসি খুশি মাহিন যেন আজ অন্য কিছু। ভাইয়া, তোমরা তোমার সব টাকা লুটে খাচ্ছি? তোমার আমাদেরকে পালতে কষ্ট হয় বললেই পারো, বাইরের মানুষের কাছে কেন বলবে? আমি অবাক হয়ে বলি, কি যাতা বলছিস? ঠিকই বলছিস। সমুচা ভাজা দেখে আম্মুকে বলেছিলাম কয়েকটা বাক্সে ভরে দিতে, বন্ধুদের দিব। কঙ্কা আপুর হাতে বানানো জানলে জীবনেও চাইতাম না। আপু বলে আমি নাকি এভাবে টাকা উড়াই। কঙ্কা বলে উঠল, মিথ্যে কথা কেন বলছো? মাহিন কঙ্কার দিকে না ফিরে আরও চেঁচিয়ে বলল, আমি তোমার টাকা কোথায় উড়িয়েছি ভাইয়া? কেন আম্মুকে কঙ্কা আপু সুযোগ পেলে কথা শোনাই? আম্মু তোমার সাথে কি ভেদাভেদ করেছে বলো তো? ছোটো মা হঠাৎ মাহিনের গেলে চর মেলবার, চুপ থাকবে এত? কখন থেকে তর্ক করে যাচ্ছিস? কেন চুপ থাকবো? আমরা সৎ বলে? ভাইয়া আমাদের বের করে দেবে বলে? করে দেখ। আমি ছোট হতে পারি, তবুও মায়ের অসম্মান আমি সহ্য করবো না। চলে যাব তোমাদের নিয়ে। কঙ্কা ঝাঁঝি বলে, বা মাহিন, তুমি তো আচ্ছা গুটি ছিল। কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? আমি এসব কিছুই বলি না। ও তাই? আপনি সারাক্ষণ আম্মুকে ভাইয়ের সৎমা ফিল করান না? মাহিন, তুমি ভয়াবহ মিথ্যুক ছেলে। আমি কঙ্কাকে থামিয়ে বলি, আমার ভাইকে আমি চিনি কঙ্কা, আমার পরিবারকেও আমি চিনি। তুমি দয়া করে আমার পরিবারের অযথা নাক গলাতে এসো না। আমি কি খাই না খাই, কি পাই না পাই, তা আমার ব্যাপার। তোমার মাথা ব্যথার দরকার নেই। আশ্চর্য মানুষ আপনারা। মাহিন বেয়াদব হয়ে যাচ্ছে আর আপনি তাতে সায় দিচ্ছেন। আর আগে ফুসতে ফুসতে বলে, ভাইয়া তুমি এমন মেয়েকে এ পরিবারে বিয়ে করতে চাও যে কিনা বিয়ের আগেই পরিবার ভাঙতে চায়? কি পাগলের মতো কথা বলছিস? আমি কঙ্কাকে বিয়ে করতে চাই, তোর মাথায় কেন এলো? এসব ফালতু কথা কেন ভাবছিস? ওয়েট ওয়েট। কঙ্কা হাত নেড়ে বলল, কে কাকে বিয়ে করবে? সবার কেন মনে হলো মাহিন ভাই আমাকে বিয়ে করতে চাইলে আমি ওনাকে বিয়ে করব? একটু রান্নাবান্না খাতিরদারি করছি বলে সব আমাকে এবারই বউ ভাবতে শুরু করছেন কেন? আসলে ছোট শহরের মানুষের মানসিকতা ছোট থাকেই দেখছি। আমি ঢাকায় বড় হওয়ার মেয়ে, এখানে ছোট শহরে কেন আমার পরিবারে বিয়ে দিবে? কি দেখে দিবে? আজকাল নিজের শাশুড়ি মানুষকে সহ্য করে না, সেখানে সৎ শাশুড়ি সৎ ভাই বোনদের মাঝে কোনো ভালো পরিবারের মেয়ে কি অ্যাডজাস্ট করবে শুনি? তাছাড়া আমার বাবা। লামিয়ে কঙ্কাকে টেনে রুমে নিয়ে যায়। কঙ্কা রুমে ঢুকেও চেঁচাতে থাকে। মোমো বোকার মতো কাঁদতে কাঁদতে থাকে। আমি মাহিনের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরি। ভাইটা আমার হঠাৎ যেন বড় হয়ে গেছে। আমাকে জড়িয়ে ধরে এখন বাচ্চাদের মতো ভেউ ভেউ করছে। মোমো পাশে পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সরি ভাইয়া, আমি বুঝিনি কঙ্কা এমন কিছু করবে। আম্মু কিছুই আমাকে জানেনি। আমি মাহিনের দিকে চেয়ে বলি, আর কোনোদিন যেন শুনি না সৎ ভাই বোন। এবারই শুধু আমার না বা তোর না, এবারই আমাদের সবার। কঙ্কা রুম থেকে বের হয়ে থমথম মুখে হাতে ব্যাগ লামিয়ে বলে, আমি আর কঙ্কা মোমো কঙ্কাকে বাসে তুলে দিয়ে আসি, ও চলে যাবে। আমার বিরক্তভাবে কোনোভাবে আড়াল করতে পারছি না, ভদ্রতার যথেষ্ট অপব্যবহার করেছে এই মেয়েটা। আমি ফিরিয়ে বলি, ঠিক আছে আমি দিয়ে আসছি। মাইন বলে, না ভাইয়া, তুমি দোকানে যাও, আমি ফিরে এসে আমি বাসে তুলে দেবো। নইলে বড় শহরের মানুষ ভাববে আমরা দায়িত্বহীন। নির্ঘুম রাত দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। দিনের বেলা ব্যস্ততায় কাটলে রাত যেন ছুটি চেপে ধরে। টায়ার কথা বারবার মনে পড়ে। টায়াকে নিয়ে আমি একটু বেশি চিন্তিত হয়ে যাচ্ছি। একটু হেসে একটু বন্ধু বেশে না হয় আমার সাথে 2-4 দিন কথা বলেছে, তাই বলে আমাকে এত রিয়্যাক্ট করতে হবে কেন? কঙ্কার বলা কথাটাই ঠিক ছিল। ছোট শহরের মানুষের মানসিকতা ছোট। আমি হয়তো একটু বেশি ভেবে ফেলেছি। টায়া হয়তো অনেক ভালো যোগ্য পাত্র পেয়েছে তাই বিয়ে করছে। যতই যাই হিসাব মেলাতে না পেরে মনে শান্তি পাই না, ভালো লাগে না। এত হাঁসফাঁস নিয়ে চলা মুশকিল। রুম ছেড়ে বাগানে হাঁটতে থাকি। কিছুক্ষণ ফিরে এসে রুমে ঢোকার পথে লামিয়া মৃদুলায় ডাক দেয়। টিভি ছেড়ে বসে আছে যেন আমার অপেক্ষায়। মহিন ভাই, কথা ছিল। বসে বলে। আমি পাশে বসলে লামিয়া, বুকে এত অভিমান নিয়ে চলা ঠিক না। আমি দ্বিধা চোখে তাকাই। ভাইয়া, বন্ধু মানে তার সাথে শুধু ভালো সময় কাটানো নয়, তার মনটাও ছুঁয়ে দেখতে হয়। বন্ধুর কষ্ট আনন্দ না বলা কথা সব বুঝে নিতে হয়। তুমি কি বোঝাতে চাচ্ছ লামিয়া? যার সাথে রাত জেগে কথা বলে তাকে একবার অধিকার নিয়ে প্রশ্ন করা গেল না? আমি চমকে উঠি। আপনার সেদিন চা দিতে এসে শুনেছি ওপাশে কে, তাও বুঝেছি। আজ কঙ্কার সাথে আমারও চলে যাওয়ার কথা ছিল, শুধু একটা কাজ রয়ে গেছে, যায়নি। টায়ার ফটফট কথা শুনে সবাই ধারণা করে মনের সব কথা টায়া হয়তো অবলীলায় বলতে পারে, কিন্তু বাস্তবে তা নয়। বড্ড অভিমানী টায়া, ঠিক আপনার মতো। ওরা মনের গহীনে কারো প্রবেশ নিষেধ। এমনকি আমিও প্রবেশ করতে পারিনি। ভেবেছিলাম আপনি হয়তো সে দরজায় কড়া নিয়েছেন, কিন্তু আপনি সে চেষ্টা করেনই দেখছি।
আগামীকাল ভোরে যাচ্ছি ভাইয়া, যাওয়ার আগে একটা কথা বলতে চাই। কিছু প্রত্যাশা করলে তাকে পাওয়ার স্পৃহে থাকতে হয়। এমন যে না না হয় অভিমান হয়ে দুজনে একা রয়ে গেলেন নিজ মনের কুঠুরিতে। ভালো থাকবেন। লামিয়া আজ ভোরে চলে গেছে। ওর বলা কথাগুলো থেমে থেমে মনের মাঝে বেজে উঠছে। টায়াকে তবুও ফোন করছি না, অভিমানের কাছে মন যেন বন্ধক রেখেছি। রাতে নির্জনতায় মনের আয়নায় নিজেকে কোথাও না কোথাও অপরাধী পাই। এত কিসের অভিমান? ভুলটা আমি করছি। একবার কল করলে ক্ষতি কি? সকল দ্বিধা কাটিয়ে তায়াকে কল করি। ওপাশ থেকে নিষ্প্রাণ কণ্ঠে কি কথা শুরু করবে বুঝি না। দুজনে চুপ থাকি কিছুক্ষণ। সেদিন আর কল দিলে না যে? আপনিও তো দেননি। শুনলাম তোমার আংটি আছে। আগে থেকে ঠিক ছিল না। তাহলে ছেলে পিউকে আংটি পরাতে আসার কথা, কিন্তু পিউ সকালে বেঁকে বসলো বয়স্ক ছেলে বিয়ে করবে না। কোনোভাবে রাজি করাতে না পেরে মামি আমাকে অনুরোধ করলেন বিয়ের জন্য। মামার বন্ধুকে আগেই কথা দিয়েছিল। পরিবারের ইজ্জত বাঁচাতে আমি রাজি হয়ে গেলাম। ইজ্জত বাঁচাতে রাজি হয়ে গেলে তাই চুপ করে রইল। তুমি এমনভাবে বিয়ে করতে চাও? আমি কিভাবে বিয়ে করতে চাই তা জানি না মহিন ভাই। আমি শুধু জানি আমার নিজের কেউ নাই যার জন্য আমি বিয়েতে মানা করব। কেউ নাই যে আমাকে ভালোবাসে, আমার অপেক্ষা করে বসে আছে। তাহলে কেন, কি কারণে যার জন্য আমি মানা করব? তার মানে তুমি বিয়ে করতে যাচ্ছ? তাই মৃদু হেসে বলল, না করার কোনো কারণ আছে কি? আমি বুকে কেমন ভোঁতা অনুভূতি হলো। ছেলেটা কি করে? ইটালিতে থাকে। ছেলের ছবি আমাকে দিয়ে তো দেখব তোমার হবু বরকে। তাই দীর্ঘশ্বাস বলল, আচ্ছা। রোজ বুঝি কথা হয়? হয়, তবে পিওর সাথে। মানে? ছেলে বয়স্ক হলেও দেখতে হ্যান্ডসাম, মিষ্টি কথায় পটু। পিওর সাথে জমে গেছে রোজ ফোন আলাপ। তাহলে আর সেদিন বেঁকে বসেছিল কেন? হয়তো পিউ এখন আফসোস করছে। অবাক হবে না যদি পিউ মত পাল্টায়? তোমার বিরক্ত লাগছে না ওর আচরণ? না, স্বার্থপরতা দেখে আমি অভ্যস্ত। আমি চুপ হয়ে রই, কিন্তু মনের মাঝে কত যেন হাঁসফাঁস করছে যেন। এতদিন পর আজ কি মনে করে ফোন করছে অভিনন্দন জানাতে। আমি ভয়ে থাকি। অভিনন্দন জানিয়ে শেষ করুন কথা। টায়া, আমাকে একটাবার বলতে পারতে, একটা কল দিতে পারতে। টায়া হয়তো রেগে গেল, কাটকাট শুরু বলল, আমাকে কেন কল করতে হবে মহিন ভাই? কল করে কি বলতাম? আমাকে উদ্ধার করুন। কোনো লাভ হতো? ধরে আসা কণ্ঠ আড়ালে চেষ্টা করে বলে, লামিয়াকে জানিয়েছিলাম, আশা করেছিলাম আপনি হয়তো। থাক, বাদ দেন, রাখি মহিন ভাই। কথা বলতে ভালো লাগছে না টায়া, কথা শেষ কর প্লিজ। আমার কোনো কথা নাই, ফোন রাখছি। টায়া থামো। আমি আসলে সরি। আমার আসলে কল করা উচিত ছিল। আমি ভুল করছি। নিজের জন্য আমি আসলে কোনো সিদ্ধান্ত নিতে জানি না। কি করে নিজের কিছু চাইতে হয় তাও জানা নেই আমার। একা বড় হয়েছি বলে অনেক কিছু শিখিনি হয়তো। মহিন ভাই, আমিও একা বড় হয়েছি, কিন্তু আপনার মতো নিজেকে একা ভাবিনি। আশেপাশে সবাইকে ভালোবাসার চেষ্টা করেছি, তারা আমাকে ভালোবাসুক আর না বাসুক। সত্যি কথা কি, আপনি নিজেকে দুঃখী ভাবতে ভালোবাসেন। একা ছিলেন, একাকিত্বই আপনার পছন্দ, কিন্তু জানেন কি, আপনি আমার চেয়েও সৌভাগ্যবান। আপনার মৃত মায়ের ছবির সামনে দাঁড়িয়ে অন্তত আপনি অনুযোগ করতে পারেন। আমার কথা ভাবুন। আমার আপনজনেরা জীবিত থেকেও মৃত, তাদের কাছে আমার দুঃখের কোনো মূল্য নেই। যাদের আমি মনে প্রাণে পরিবার মানি, তারা বারবার আমাকে মনে করে দেয়, আমাকে আশ্রয় দিয়ে তারা ধন্য করেছেন। যে ছেলে প্রিয়র মতো সুন্দরী মেয়ের কল্পনা নিয়ে আসে, অথচ আমাকে আংটি পরাতে বাধ্য, সে কি আর খুশি? ওর মুখ দেখে যে কেউ স্পষ্ট বুঝতে পারবে। আমি বুঝলেও কিছু বলতে পারবো না, কারণ আমি আশ্রিত। এমন সোনার টুকরো পাত্র পিউ আমাকে ছেড়ে দিয়েছে, সেটাই তো আমার সৌভাগ্য। তবে কাল যদি পিউ মত বদলায়, তবে আমাকে হাসি মুখে মেনে নিতে হবে, কারণ পাত্র তো পিউর জন্য ছিল। পরিবার অনেক ভালোবাসি, তাই হয়তো বারবার আমাকে পরীক্ষা দিতে হয়েছে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আমাকে আর কল দিবেন না। আজ কল করে এমনিতেই আপনি দায়মুক্ত। নিশ্চিন্তে মনে ঘুমান, ভালো থাকবেন। তাই লাইন কেটে দিল। আমি মোবাইল কানে ধরেই থাকি। মাথা যেন কাজ করছে না, কেমন বোবা কান্না পাচ্ছে। এতটা অসহায় আমি কি হয়েছি? মন কি চাচ্ছে, আমি কি চাচ্ছি, কিছুই বুঝছি না। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, সেটাও যে শিখিনি। বুকের ভিতর রক্তক্ষরণ হতে হতে চোখ দুটো মরুভূমির উত্তাপ ছড়ছে। মোবাইলের ছবি এসে টায়ার পাশে একজন পুরুষ বসা। বুকের ভিতর চলা নিঃশব্দর পোলায় হঠাৎ যেন থেমে যায়। টায়ার পাশে বসা মানুষটি আমার কাছে অদৃশ্য হয়ে যায়। একরাশ মুগ্ধতা নিয়ে আমি চেয়ে থাকি কাজল কালোর মতো চোখ জোড়ার দিকে। হাতে সবুজ রেশমি চুড়ি, কপালে সবুজ গোল টিপ উকি দিচ্ছে সোনালি শাড়ির ঘোমটার ভিতরে। আমি মন ভরে দেখতে থাকি অভিমানী মেয়েটাকে। যত দেখি বুকের ভিতরে কেবল শূন্যতা অনুভব করি। অস্থিরতা বাড়ে, তবু চোখ সরে না। চোখের আড়াল হলে যেন আমাকে একা করে হারিয়ে যাবে। কখন ঘুমিয়ে পড়ে জানি না। ঘুম ভাঙে কাচের সুর শব্দে। আমার পাশে কে যেন শুয়ে আছে। বাইরে ঝমঝম বৃষ্টি। কে শুয়ে আছে ঝাপসা চোখে বুঝতে পারছি না। হাতে আঙ্গুল দিয়ে আঙ্গুলের ডগায় নরম গালের অনুভূতি পাই। কে মেয়েটি? শরীর থেকে সোনালি রোদের আলো ঠিকরে পড়ছে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। মেয়েটির কাছে এগিয়েছে, যতটা কাছে গেলে ঠোঁট ছোঁয়া যায়। আস্তে আস্তে মেয়েটির অবয়ব স্পষ্ট হয়। ঘন কাজল কালো, কপালে সবুজ টিপ, গায়ে সোনালি চাঁদ শাড়ি জড়ানো। আমার দিকে চেয়ে কপট রাগ দেখে বলে, কি এত দেরি হলো আমাকে চিনতে টায়া? আমি চমকে উঠি। আমি সত্যি চমকে উঠি। ঘুম ভেঙে চারিদিকে তাকাই। ফজরের আজান শোনা যাচ্ছে, সাথে বৃষ্টির ঝমঝম। স্বপ্ন টায়া ছিল?
আমার পাশে। আমার মনে হচ্ছে টায়া কীভাবে হতে দিচ্ছে, সব বুঝেও কেন অবুঝ হচ্ছে। কিছু পেতে হলে তাকে চাইতে হয়, কিন্তু প্রত্যাশিত করলে তাকে পাওয়ার স্পৃহা থাকতে হয়। আমি কেন একবারের জন্য হাত বাড়াইনি, অস্থির হয়ে বিছানা ছাড়ি। তৈরি হয়ে রুম থেকে বের হলে ছোট মা পেছন থেকে রাখে, মঈন। আমি চমকে যাই, কী হয়েছে? এত ভোরে কোথায় যাচ্ছ? আমি চুপ করে থাকার ছোট মা মলিন মুখে নিজ রুমের দিকে পা দেখায়। পেছন থেকে ডাক দিই আমি, ছোট মা, একটা কথা ছিল। বলো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনি এই পরিবারে করতেই, তাই আপনার মতামত চেয়েছি। ছোট মা আগ্রহ নিয়ে চেয়ে বলল, আমার বড় ছেলের বউ যদি জিন্স ফতুয়া পরে ঘুরে বেড়ায়, আপনার তাতে সমস্যা আছে? তোমার সমস্যা না থাকলেও আমার কেন হবে? বউ যদি আমার বাইকে দুদিকে পা ছড়িয়ে বসে কুকুর বিড়াল এনে ঘরে ফেলে, কিংবা মোবাইলে একে তাকে শাসায়, কিংবা রাত জেগে তোমার সাথে কথা বলে, তোমার আর সমস্যা নেই? তোমার পছন্দই আমাদের সবার পছন্দ। আমি গলা নামিয়ে বলি, ছোটো মা, আমি আজ ঢাকায় যাচ্ছি টায়ার কাছে। দেরি করে ফেললে না, হয়তোবা ভাগ্য থাকলে টায়া আমার বউ হবে মা। ছোটো মা হয়তো মা ডাক শোনার জন্য প্রস্তুত ছিলেন না। কেঁপে ওঠেন আমার কাছে, হাত এগিয়ে মাথায় হাত বুলে দেন, মায়ের দোয়া। দুজনে একে অপরের দিকে খানিক সময় তাকাই। দীর্ঘ সময় পাশাপাশি থেকে বন্ধনটি উপেক্ষা করে এসেছি যেন, তার গভীরতা অনুভব করি। মা আমাকে বললেন, তোমার মায়ের একটা সোনার হার আমার কাছে আছে, সেটা টায়ার জন্য সাথে করে নিয়ে যাও। না মা, আপনার ছেলের বউ এলে তাকে নিজে হাতে পরিয়ে দিবেন। ঝুম বৃষ্টিতে বদ্ধ দোকান টিনের ছাউনির নিচে দাঁড়িয়েছি। ভোর থেকে মুষলধারে বৃষ্টি আবহাওয়া একেবারে শীতল হয়ে যাচ্ছে। ভেজা শরীর কাঁপন সৃষ্টি হয়েছে। সাথে করে ছাতা অন্তরে আনা উচিত ছিল। গাজীপুরে এ গলিতে ভেতরে সব দোকান প্রায় বন্ধ। এমন মুষলধারে বৃষ্টিতে নিতান্ত কাজ ছাড়া সবাই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবে। টায়াকে কল করছে, ধরছে না। বেশ কয়েকবার কল দেওয়ার পরে নিজের ব্যাপার, টায়া বলুন মহিন ভাই, একটু বাইরে আসতে পারবে? মানে তোমাদের গলির সামনে রহমত স্টোরে আমি দাঁড়িয়েছি। মানে সব দোকান বন্ধ। আমি ভিজে চুপচাপ, খুব ঠান্ডা লাগছে। মানে কি? আর বোঝাতে পারবো না। তুমি আসতে পারবে? আসছি, এক্ষুনি এসে। শোনো, সাথে ছাতা এনো, অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা শোনো, রাস্তায় পানি জমেছে, সাবধান আছে। থামেন তো, আপনি বেশি কথা বলেন। বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। বৃষ্টির ঝুমে ছন্দের মাঝে তাল কেটে ছপাত ছপাত শব্দে এগিয়ে আসছে কেউ। হয়তো টায় আমাকে দেখে দাঁড়িয়ে গেল, জোরে জোরে শ্বাস টানছে। ছুটে আসছে বোধহয়। সাথে ছাতা আনেনি, কাক বেছে হয়ে গেছে পুরোটা। ঠান্ডা লেগে যাবে নিঘাত। আমার চোখে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এসে, আপনি আপনি কেন এসেছেন? আসা ঠিক হয়নি? না না, তা বলি নাই, কিন্তু এভাবে হাত বাড়িয়ে টায়া আমার পাশে দাঁড়ায়। বৃষ্টির ঝাপটা টায়া থরথর করে কাঁপছে, আমিও কাঁপছি। কিছু বলছেন না যে? আমি চেয়ে থাকি, কিছু বলতে ইচ্ছা করছে না। থাক না কিছু সময় এভাবে থমকে। আপনি কি এত দূর শুধু আমাকে দেখতে এসেছেন? টায়া হতাশ হয়। দেখা শেষ, এবার চলে যান। তুমি চাও আমি চলে যাই? আমাকে জিজ্ঞাসা করে তো আসেননি। আমার চাওয়াই কেন জিজ্ঞাসা করছেন? থাকেন আপনি বৃষ্টিতে একা দাঁড়িয়ে। টায়ার চলে যেতে নিয়ে আমি আর হাত টেনে ধরে কাছে এসে, আশ্চর্য, আমি এত দূরে এলাম আর তুমি চলে যাচ্ছ? তো কী করব? সব আপনার ইচ্ছেতে হবে? আমি কল করব, আমি ব্যাখ্যা দিব, আমি দুঃখের সাগরে ডুবে যাব, আমি ভেতর ভেতর শেষ হয়ে যাব, আর আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন, কিন্তু কিছু বলবেন না, কোনো দায়িত্ব নেবেন না। কেন এসেছেন আপনি? যান এখান থেকে। দুহাত ধরে কোনোভাবে আটকে রাখতে পারছি না তাই বারবার ছিটকে চলে যেতে চাচ্ছে। থামো না প্লিজ। এত ছটপট করছে কেন? সরি বলছি তো। কিসের সরি? সেটা বলতেই তো এসেছি। কিছু বলছে না তাই। তাকে কাছে টেনে ঝাঁকিয়ে বলে, এই মেয়ে, স্থির হও এবং মনোযোগ দিয়ে শোনো। কেউ একজন তোমাকে খুব পছন্দ করে, প্রচণ্ড ভালোবাসে। তোমার মা মামিকে এ কথা বলতে পারবে? তাই কিছু বলতে গিয়েও পারে না, কেবল ঠোঁট নাড়ে। আমি ইতালিতে এর মতো জমকালো রঙিন দেশে থাকি না। খুব ছোট শহর, সাধারণ পরিবারের সাধারণ ছেলে। ব্যবসা করি, ইনকাম মন্দ নেই। দেখতে মোটামুটি পর্যাপ্ত, তবে মিষ্টি মিষ্টি কথা বলতে পারি না। তোমাকে সানন্দে বিয়ে করতে চাই। এক আকাশ সমান ভালোবাসা নিয়ে তোমার কাছে এসেছি, তুমি কি গ্রহণ করবে? টায়া চেয়ে আসে। বৃষ্টির পানি টায়ার কপাল বেয়ে গড়িয়ে পড়ছে, সাথে চোখের নোনা জলটা মিশে যাচ্ছে। বলো টায়া, আমাকে বিয়ে করবে? করবো, কিন্তু কিন্তু কি? আমি যে রান্না পারি না, খুব ভোরে ঘুম ভাঙে না আমার, শাড়ি পরতে মোটেও ভালো লাগে না। আর আমি হেসে বলি, মনের সঙ্গী চাই, শাড়ি চুড়ি পরা প্রতিমা নয়। ঝুম বৃষ্টির মাঝে ঝাপসা দুপুরে নির্জন গলিতে একা দাঁড়িয়ে আছে দুজন। নতমুখে কাঁদছে টায়ার, শরীর কেঁপে উঠছে অবাধ্য কান্না। টায়ার গালে দুহাত রেখে বলে, ভালোবাসার কথা অধিকার নিয়ে বলতে দেরি করে ফেলেছ। তোমাকে কষ্ট দিয়েছি, নিজেও কষ্টে জ্বলছি। আমার বুকে মুখ লুকে টায়া, আপনি সব কিছু এত দেরিতে বুঝেন কেন? সরি বলছি তো। সরি কি সব কষ্ট মুছে যায়? কি করতে বলো? আমাকে জড়িয়ে ধরতে পারবেন? শীতল বাতাসে দাপটে ভালোবাসার উষ্ণ আলিঙ্গন হয়তো আমারও প্রয়োজন ছিল। সমাপ্তি। ঝাপসা দুপুর। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।